আচ্ছা, মানি ব্যাগে থাকা টাকা থেকে শুরু করে ধরুন বাজারের সবজির দাম পর্যন্ত এই সবকিছুই কিন্তু অর্থনীতির একটা অংশ। কিন্তু এই বিশাল সিস্টেমটা আসলে চলে কিভাবে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। কখনো কি মনে প্রশ্ন এসেছে যে একটা গোটা দেশ ঠিক কিভাবে চলে, কিংবা আমরা যে জিনিসপত্র কিনি সেগুলো দামই বা কে ঠিক করে দেয়? এই প্রশ্নগুলো শুনতে যতটা সহজ মনে হয়, এর উত্তরগুলো কিন্তু লুকিয়ে আছে অর্থনীতির বেশ জটিল কিছু ব্যবস্থার মধ্যে। আর প্রত্যেকটা সমাজকে এর নিজের মতো করে একটা উত্তর খুঁজে নিতে হয়। তো এই সবকিছুর একেবারে কেন্দ্রে আছে একটা শব্দ, সম্পদ। কিন্তু অর্থনীতিতে এই শব্দটার মানে ঠিক কী? চলুন সবার আগে সেটাই জেনে নেওয়া যাক। কারণ এটা কিন্তু শুধু টাকা পয়সার চেয়েও অনেক বড় একটা ধারণা। দেখুন, অর্থনীতিতে কোনো কিছুকে সম্পদ বলতে হলে তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। প্রথমত, সেটার একটা উপযোগ বা কাজ থাকতে হবে। দ্বিতীয়ত, সেটার যোগান চাহিদার তুলনায় সীমিত হতে হবে। তৃতীয়ত, সেটার মালিকানা বদলানো যেতে হবে, মানে হস্তান্তরযোগ্য হতে হবে। আর সবশেষে সেটার একটা বাহ্যিক অস্তিত্ব থাকতে হবে, মানে ধরা বা ছোঁয়া যেতে হবে। যেমন ধরুন, নদীর পানি একটা সম্পদ, কিন্তু বাতাসে যে অক্সিজেন আছে সেটা কিন্তু সম্পদ নয়, কারণ সেটার যোগান প্রায় অসীম। এখন প্রশ্ন হল, এই সম্পদের মালিক কে? এই মালিকানার উপর ভিত্তি করে সম্পদকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো যা শুধু আপনার একার, আরেকটা যা আমাদের সবার, আর শেষটা হলো যা পুরো দেশের। এই 3টি মানে ব্যক্তিগত, সমষ্টিগত এবং জাতীয় সম্পদ আসলে কি, সেটা পরের স্লাইডের টেবিলে আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ব্যাপারটা কিন্তু খুবই সহজ। ব্যক্তিগত সম্পদ হলো যেটা কোনো একজন ব্যক্তির নিজের, যেমন আপনার গাড়িটা বা আপনার বাড়ি। সমষ্টিগত সম্পদ হলো যেটা একটা নির্দিষ্ট গোষ্ঠী বা এলাকার সবাই মিলে ব্যবহার করে, যেমন ধরুন একটা পার্ক, একটা স্কুল বা কোনো উপাসনালয়। আর জাতীয় সম্পদ হলো যা রাষ্ট্রের মালিকানায় থাকে এবং দেশের সব মানুষই ব্যবহার করতে পারে, যেমন আমাদের দেশের নদীগুলো বা সুন্দরবন। আচ্ছা, আমরা তো বুঝলাম সম্পদ কি আর কত প্রকারের হয়। কিন্তু এবার আসল প্রশ্নটা হলো, এই যে এত এত সম্পদ আমরা চারপাশে দেখছি, এগুলো তৈরি হয় কিভাবে? এর পেছনের রহস্যটা কি? যে কোনো সম্পদ তৈরি হয় মূলত 4টি জিনিস দিয়ে: ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন। ভাবুন তো, ব্যাপারটা অনেকটা কেক বানানোর মতো। এখানে ভূমি হলো প্রকৃতির দেওয়া সব জিনিস, মানে আপনার ওভেন। শ্রম হলো যে রাঁধছে তার খাটুনি। মূলধন হলো আপনার কেক বানানোর সব যন্ত্রপাতি আর ময়দা চিনির মতো উপকরণ। আর সংগঠন, ওটাই হলো সেই রেসিপি আর দক্ষতা যা এই সব কিছুকে একসাথে মিলিয়ে একটা দারুণ কেক তৈরি করে। এখন সম্পদ তৈরির এই যে উপকরণগুলো, এগুলো কিভাবে ব্যবহার করা হবে তা নিয়ে বিভিন্ন সমাজের নিয়মকানুন কিন্তু এক এক রকম। এই নিয়মকানুন বা রুল বুকগুলোকেই আমরা সহজ ভাষায় বলি অর্থনৈতিক ব্যবস্থা। আর এখানেই আসল প্রশ্নটা চলে আসে, উৎপাদনের এই উপকরণগুলোর মালিকানা কার হাতে থাকবে? কোনো ব্যক্তির হাতে, নাকি রাষ্ট্রের হাতে? আর উৎপাদনের মূল লক্ষ্যটাই বা কী হবে? ব্যক্তিগত লাভ করা, নাকি সবার ভালো করা? এই প্রশ্নগুলোর ভিন্ন ভিন্ন উত্তরের ওপর ভিত্তি করেই কিন্তু বিশ্বজুড়ে প্রধান 4টি অর্থনৈতিক ব্যবস্থা বা মতাদর্শ গড়ে উঠেছে। তাহলে চলুন এবার বিশ্বের এই 4টি প্রধান অর্থনৈতিক রুল বুক বা ব্যবস্থার সাথে পরিচিত হওয়া যাক। এগুলো হল ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী ব্যবস্থা। এদের মধ্যে মূল পার্থক্যগুলো কি, চলুন এক নজরে দেখে নিই। এই স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে 4টি ব্যবস্থার মূল পার্থক্যগুলো দেওয়া আছে। দেখুন, ধনতান্ত্রিক ব্যবস্থায় সবকিছুর মালিক থাকে ব্যক্তি এবং মূল লক্ষ্য থাকে সর্বোচ্চ মুনাফা অর্জন। অন্যদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রই সবকিছুর মালিক, আর লক্ষ্য হল সামাজিক কল্যাণ। মিশ্র অর্থনীতি চেষ্টা করে এই দুটো ব্যবস্থার মধ্যে একটা ভারসাম্য আনার। আর ইসলামী অর্থনীতিতে ব্যক্তিগত মালিকানা থাকলেও সুদ নিষিদ্ধ করা হয়েছে এবং সামাজিক ন্যায় বিচারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তত্ত্ব নিয়ে তো অনেক কথা হলো, এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক। চলুন আমাদের নিজেদের দেশ বাংলাদেশের অর্থনীতির পথ চলার দিকে একবার তাকানো যাক। স্বাধীনতার ঠিক পরপর বাংলাদেশের অর্থনীতি ছিল মূলত সমাজতান্ত্রিক ধাঁচের। দেশের বড় বড় কলকারখানা
রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু ১৯৭৫ সালের পর থেকে ধীরে ধীরে একটা পরিবর্তন আসতে শুরু করে এবং বেসরকারি খাতকে এগিয়ে যাবার জন্য উৎসাহিত করা হয়। আর বর্তমানে বাংলাদেশ একটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বেশ সফল উদাহরণ, যেখানে সরকারি আর বেসরকারি উদ্যোগ পাশাপাশি কাজ করছে। এর মানে হল আমাদের অর্থনীতিতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বড় বড় বেসরকারি কোম্পানিও আছে। যে কেউ নিজের ইচ্ছামতো ব্যবসা করতে পারে, তবে অবশ্যই সরকারের নিয়মকানুন মেনে। এখানে যেমন মুনাফা করার সুযোগ আছে, ঠিক তেমনি সবার কল্যাণের দিকটাও সরকারকে দেখতে হয়। আচ্ছা, এত সব আলোচনার পর একটা প্রশ্ন আসতেই পারে যে এই বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জেনে সাধারণ মানুষের লাভটা কি, মানে এর গুরুত্বটা ঠিক কোথায়? এর গুরুত্ব আসলে অনেক, কারণ একটা দেশ কোন অর্থনৈতিক ব্যবস্থা বেছে নিচ্ছে তার ওপরেই আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সবকিছু নির্ভর করে। চাল ডালের দাম কেমন হবে, চাকরির বাজার কেমন থাকবে, এমনকি শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকার কত টাকা খরচ করবে, এই সব কিছুই ঠিক হয় ওই ব্যবস্থার উপর ভিত্তি করে। তাই সবশেষে প্রশ্নটা হলো, পৃথিবী তো রোজ পাল্টাচ্ছে। ভবিষ্যতের যে বড় বড় চ্যালেঞ্জগুলো আসছে, যেমন ধরুন জলবায়ু পরিবর্তন বা প্রযুক্তির বিপ্লব, সেগুলো মোকাবেলা করার জন্য কোন অর্থনৈতিক ব্যবস্থা সবচেয়ে বেশি কার্যকর হতে পারে? এর উত্তরটা কিন্তু আমাদের সবাইকেই মিলে খুঁজতে হবে।